হাই এভরিওয়ান, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব যা আপনাদের অনেকেরই জীবনে ঘটেছে। আপনি কোনো একটা কোর্স করলেন এবং আপনার কাছে মনে হলো যে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আপনি দেখলেন আপনি সবকিছুই ভুলে গেছেন। এটা আসলে কেন হয় এবং এখান থেকে আপনি কিভাবে বের হতে পারেন সেটা নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে একটা চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করছি। জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিংহাউসের গবেষণা অনুসারে আমরা যখন কোনো কিছু শিখি সেটা তার 24 ঘন্টার মধ্যে 70% আমরা ভুলে যাই। এটাকে বলা হয় এবিংহাউস ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার বক্ররেখা। কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হয়ে থাকে? তো এর পেছনে মূলত বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো চলুন আমরা একটু জানি। প্রথম কারণটি হলো আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালী। আমাদের মস্তিষ্কটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমাদের ব্রেন সেই সকল তথ্যগুলোই কেবল সংরক্ষিত করে রাখে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে বা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। যে তথ্যগুলো আমরা বারবার ব্যবহার করি না সেই তথ্যগুলো আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে মুছে ফেলতে থাকে আমাদের ব্রেইন থেকে, এবং এটা হলো একটা এনার্জি সেভিং মেকানিজম যা মূলত আমাদের মস্তিষ্ককে অপ্রয়োজনীয় তথ্যের বোঝা থেকে মুক্ত করে রাখে। দ্বিতীয় কারণটি হলো পুরনো জ্ঞানের সাথে এর সংযুক্ত না থাকা। আমাদের মস্তিষ্ক একটা নেটওয়ার্কের মতো কাজ করে। নতুন তথ্য যেগুলো আমরা প্রতিনিয়ত শিখছি এগুলো যদি আমাদের প্রিভিয়াস কোনো জ্ঞানের সাথে আমরা সংযুক্ত করতে না পারি তাহলে এটা কাইন্ড অফ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আচরণ করে। অর্থাৎ যেখানে আমাদের কোনো সংযুক্ত থাকে না তখন আমাদের মস্তিষ্ক সেটাকে প্রতিনিয়ত ভুলতে থাকে বা পেছনের দিকে সরাতে থাকে, যার ফলে সেই জিনিসটা আমাদের মনে রাখা কঠিন হয়ে পড়ে, এবং এটাকে নিউরোসায়েন্সে বলা হয় নিউরাল কানেকশন। আমরা যত বেশি আমাদের পুরনো জ্ঞানের সাথে কানেকশন তৈরি করব তত বেশি আমাদের সেই জিনিসটা আমাদের ব্রেনে সংরক্ষিত থাকবে বা আমাদের মনে থাকবে। 3 নম্বর কারণটি হলো প্র্যাকটিসের অভাব। নিউরোপ্লাস্টিসিটি বলে একটা ধারণা আছে যেখানে বলা হয় নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার, অর্থাৎ যে নিউরনগুলো একসাথে সক্রিয় হয় তারা একে অপরের সাথে শক্তিশালী একটা নেটওয়ার্ক বা সংযোগ স্থাপন করে। শুধু জানলেই হয় না, বারবার আমাদেরকে প্রয়োগ করতে হয়। যেমন ধরুন আপনি সাঁতার কাটা শিখলেন কিন্তু আপনি কখনো পানিতে নামলেন না, তাহলে কি আপনি সেটা শিখতে পারবেন বা আপনার সেটা মনে থাকবে? ডেফিনেটলি না। এবং এইভাবে আমাদের নিউরাল পাথওয়ে গুলো দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমরা সেই জিনিসটা আমাদের ব্রেনে খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এবার চলুন তাহলে আমরা দেখি যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। বেশ কিছু প্রমাণিত কৌশল যেগুলো অলরেডি বিভিন্ন গবেষকদের দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। আসলে প্রথম যে মেথডটা আমরা ফলো করতে পারি সেটি হলো স্পেসড রিপিটেশন। এটা হলো এমন একটা পদ্ধতি যেখানে মূলত আমরা কোনো কিছু শেখার পরে বারবার সেটা আমরা মনে করার চেষ্টা করব, সেগুলো আমরা বারবার রিভিউ করব, এবং এর পেছনে একটা নিউরোসায়েন্টিফিক কারণ রয়েছে। আমরা যখন বারবার সেগুলো মনে করার চেষ্টা করি তখন সেখানে মূলত কতগুলো নিউরাল কানেকশন তৈরি হয় যেটা আমাদের ব্রেনে সেগুলোকে রিক্যাপ করতে সাহায্য করে বা দীর্ঘ সময় ধরে সেগুলোকে আমাদের ব্রেনে স্থাপন করে রাখতে সাহায্য করে। যেমন ধরুন আপনি কিছু ইংরেজি শব্দ শিখলেন, আপনি এরপরে 1 দিন পর সেটাকে রিভিউ করবেন, এরপরে 3 দিন পর, এরপরে 7 দিন পর, এভাবে যখন আপনি কনসিস্টেন্টলি কিছুদিন পর পর সেটাকে রিক্যাপ করার চেষ্টা করবেন তখন আমাদের ব্রেইনে সেটার গুরুত্ব পাবে এবং দীর্ঘ সময়ের জন্য আমরা সেটাকে মনে রাখতে পারবো। 2 নম্বর মেথডটা হলো অ্যাক্টিভ রিকল। আমরা যখনই কোনো কিছু শিখছি বা পড়ছি আমরা সেখান থেকে নিজেদেরকে প্রশ্ন করার চেষ্টা করব। গবেষণায় দেখা গেছে যখন আমরা এইভাবে রিকল করার চেষ্টা করি তখন সেই জিনিসটা আমাদের ব্রেইনে দীর্ঘ সময়ের জন্য প্রতিস্থাপিত হয়। যেমন ধরুন আপনি একটা বই পড়লেন, বইটা আপনি বন্ধ করে দিলেন, বইটা বন্ধ করে আপনি মনে করার চেষ্টা করলেন বা নিজেকে প্রশ্ন করার চেষ্টা করলেন আমি এই বইটা থেকে কি কি পড়লাম, কোন কোন ঘটনাগুলো আমি জানলাম। যখন এভাবে আপনি রিকল করার চেষ্টা করছেন বা নিজেকে টেস্ট করছেন যে আসলে আপনার মনে আছে কিনা, তখন সেটা আমাদের ব্রেইনে দীর্ঘ সময়ের জন্য স্থায়িত্ব পায়। 3 নম্বর মেথডটা হলো ইলাবোরেটিভ রিহার্সাল। আমরা যখন কোনো কিছু শিখতেছি তখন চেষ্টা করুন আপনার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা বা জ্ঞানের সাথে সেটাকে সংযুক্ত করার। এটি দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি করতে আমাদেরকে সাহায্য করে। যেমন নতুন কিছু শেখার সময় এর সাথে আপনার জীবনের সম্পর্ক খোঁজার চেষ্টা করুন, আপনি কিছু উদাহরণ তৈরি করুন, আপনি অন্যদেরকে শেখান, এতে করে আমাদের ব্রেন সেটা খুব ভালোভাবে মনে রাখে। এরপরের মেথডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো টিচিং আদার্স। আপনি যা শিখলেন এটি যখন অন্যদেরকে শেখাতে যাবেন তখন আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ব্রেনে খুবই খুবই ভালো হয়। যখন আপনি নিজে কোনো কিছু শিখছেন তখন হয়তো বা আপনি অনেক কিছু স্কিপ করে যাচ্ছেন, কিন্তু যখন আপনার ব্রেইনে এই জিনিসটা থাকে আমাকে এটা অন্য কাউকে শেখাতে হবে তখন রিলিভেন্টলি আপনাকে অনেক কিছু আপনার ব্রেইনে নিয়ে আসতে হয়। অ্যান্ড এই জিনিসটা আমাদের শেখার পদ্ধতিটাকে কার্যকরী করে এবং দীর্ঘমেয়াদী আমাদের ব্রেইনে সেটাকে মনে রাখতে হেল্প করে। এই কৌশলগুলো ব্যবহার করে আমাদের যে লার্নিং, এই লার্নিংকে আমরা আরো ইফেক্টিভ করতে পারি। তবে মনে রাখবেন যে শিক্ষা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে কোনো একটা বিষয়ে আমরা যথেষ্ট জ্ঞান লাভ করতে পারবো এবং দীর্ঘ সময়ের জন্য সেটা আমাদের ব্রেইনে আমরা রাখতে পারবো। সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওর আলোচনা।
কোন পদ্ধতিটা আপনার কাছে সবচেয়ে কার্যকর বলে মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।